হাই, আজকে আমরা আরও একটা চ্যাপ্টার রিক্যাপ করব, নাম সার্কুলার মোশন বা বাংলায় বললে বৃত্তীয় গতি। চ্যাপ্টারটা সহজই, তেমন কঠিন না, তবে কিছু পার্টিকুলার ফর্মুলা আছে, কিছু সূত্র আছে, কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে, মুখস্থ করতে পারলে আরও ভালো। ঠিক আছে, সেই সব জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে আরও একবার রিভাইজ করব। ঠিক আছে, তো শুরু করা যাক রিক্যাপ সিরিজ আমাদের। তো সবার প্রথম কথা, সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি কাকে বলে? তো ডেফিনিশন ওয়াইজ যদি বলি তাহলে কি হবে, কোনো বস্তু বা পার্টিকেল যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়। কি বললাম? যখন কোনো বস্তু বা পার্টিকেল কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন যে গতিটা হয় ওই বস্তু বা পার্টিকেলের, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। ঠিক আছে, ডায়াগ্রাম দিয়ে যদি বলি তাহলে কি হবে, ফার্স্টে বলা হয়েছে কোনো বস্তু বা কোনো পার্টিকেল। তো ধরলাম এটা একটা বস্তু, ঠিক আছে। এবার এই বস্তুটা যদি কোনো বিন্দুকে, কোনো বিন্দু ধরলাম এটা একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে পথটা কেমন হবে? অনেকটা এরকম টাইপের। অ্যাকচুয়াল বৃত্ত তো হলো না, বাট ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? তো কি হবে, বৃত্তাকার পথে যদি গতিশীল হয় তাহলে এই ক্ষেত্রে এর যে গতিটা হবে, এই বস্তুটার যে গতিটা হবে, এটাকে বলা হবে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। ঠিক আছে, এটা হচ্ছে তার ডেফিনেশন, এটা হচ্ছে তার বোঝানোর জিনিস। এইবার এখানে আরো কিছু জিনিস আছে, যেমন কি ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন অক্ষ কাকে বলে, তারপর ঘূর্ণন সমতল বা ঘূর্ণন তল কাকে বলে। ধরলাম এই বস্তুটাই এই বিন্দুকে কেন্দ্র করে এই প্লেন বরাবর ঘুরছে। ঠিক আছে, এখানে বস্তুটা এইভাবে ঘুরছে, এটা সেন্টার। এবার এই সেন্টার বরাবর যদি আমি একটা অ্যাক্সিস ড্র করি, তাহলে এই যে অ্যাক্সিসটা তৈরি হলো, এই অ্যাক্সিসটাকে বলা হবে অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, ওই অ্যাক্সিসকে বলা হবে। আর এই যে ঘুরছে যে সমতলে, যে প্লেনে, এটা পয়েন্ট, এর চারপাশে এইভাবে ঘুরছে, ঠিক? তাহলে এইটা যে সমতল তৈরি হলো, এই সমতলটাকে বলা হয়, মানে এই সমতলটা যে তলের উপরে এটা ঘুরছে গোল গোল, সেই সমতলকে বলা হয় ঘূর্ণন তল বা প্লেন অফ রোটেশন। ঠিক আছে, প্লেন অফ রোটেশন। এটার ক্ষেত্রে কি হবে, এটা সেন্টার, এটা এইভাবে ঘুরছে, তাহলে এটার প্লেন কোনটা হবে? কোন সমতলের উপরে এটা ঘুরছে? এই সমতলের উপরে, এই বোর্ডটার উপরে। তো এই বোর্ডটা কি হবে? প্লেন অফ রোটেশন বা ঘূর্ণন তল হবে। ঠিক আছে, এবার এটাও যেহেতু এক ধরনের মোশন, এক ধরনের গতি, তাহলে এর ক্ষেত্রে কি হবে? সরণ হবে। এর ক্ষেত্রেও কি হবে? বেগ হবে। এর ক্ষেত্রেও কি হবে? ত্বরণ হবে, রাইট? সবকিছুই হবে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমাদের যেমন হয়, সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের তেমন হবে, কিন্তু একটু আলাদা আলাদা হয় জিনিসগুলো। ঠিক আছে, কিরকম হয় দেখা যাক। লিনিয়ার আর এই সার্কুলার মোশন, এই দুটো মোশনকেই আমরা কম্পেয়ার করে করে দেখবো। ঠিক আছে, কোনটাতে কিরকম হয়। তো লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন, লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন। লিনিয়ার মোশনের ক্ষেত্রে বললে এখানে পার্টিকেল আছে, এখান থেকে এখানে গেল, সরলরেখা বরাবর গেল, তাহলে কতটা ডিসটেন্স গেল? ধরলাম এস ডিসটেন্স গেল। সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হবে? সার্কুলার মোশনের ক্ষেত্রে এই সার্কেল বরাবর ওটা ঘুরবে এই পয়েন্টকে কেন্দ্র করে, তাহলে এখান থেকে ধরলাম এত দূর অবধি পৌঁছালো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা মাপবো হচ্ছে কত কোণ, কত অ্যাঙ্গেল ও ঘুরে গেল। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এখান থেকে কতটা হবে? এতটা হবে, যেটা হবে থিটা। তাহলে আমাদের ক্ষেত্রে লিনিয়ারে যেটা সরণ হয় বা ডিসপ্লেসমেন্ট হয়, সার্কুলার ক্ষেত্রে সেটা কি হয়? সেটা কোণ হয় বা অ্যাঙ্গেল হয়। এটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা কি? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটা কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার যদি দুটো পয়েন্টের সাপেক্ষে বলা হয়, যেমন কি এর সাপেক্ষে যদি ধরি, এখানে ছিল ফার্স্টে কত x1 ডিসটেন্সে, তারপর এখান থেকে চলে গেল এখানে কতটা x2 ডিসটেন্সে, তাহলে s কত হবে? x2 x1। ঠিক তেমনি এখানে কি হবে? ধরলাম ফার্স্টে ছিল হচ্ছে, ধরলাম এই পয়েন্টের সাপেক্ষে ধরবো, তাহলে এটুকু কি? θ1। এখান থেকে এই গোটাটা কি হলো? θ2। তাহলে θ ইকুয়াল টু কত হবে? কতটা সরলো? θ2 θ1। ঠিক,
θ2 মাইনাস θ1। ঠিক, এবার লিনিয়ার আর সার্কুলার বা অ্যাঙ্গুলার এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। কেমন সম্পর্ক? থিটা ইকুয়াল টু আমরা কি জানি, কোনো বৃত্তের যদি আমরা কোণ বের করতে হয় তাহলে কি করব, এটা ধরলাম একটা বৃত্তচাপ, যে বৃত্তচাপে এই থিটার ভ্যালু বের করতে হবে, বৃত্তচাপটার নাম দিয়ে দিই এ বি আর এখানে ও। তাহলে এই থিটাটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি জানি, থিটা ইকুয়াল টু আমরা জানি বৃত্তচাপ মানে এ বি বাই ব্যাসার্ধ ও এর। ঠিক, তাহলে বৃত্তচাপ মানে এ বি ইকুয়াল টু কি হচ্ছে, ব্যাসার্ধ মানে ও এ কে আর ধরে নিলাম, ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, ইনটু থিটা। তাহলে এ বি কি, এ বি হচ্ছে এখান থেকে এখানে কতটা গেল, মানে এটা হচ্ছে লিনিয়ার মোশন। ঠিক, মানে লিনিয়ার কতটা গেল, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, লিনিয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াস ইনটু কি হবে, সার্কুলার বা অ্যাঙ্গুলার। ঠিক, এটা হচ্ছে সব ক্ষেত্রে এই সম্পর্কটা আমাদের ইউজ হবে লিনিয়ার আর সার্কুলার বা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে। লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন এদের মধ্যে তাহলে পারস্পরিক সম্পর্ক কি, লিনিয়ার মোশন ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু সার্কুলার মোশন। ঠিক, যেমন কি স্বর্ণের ক্ষেত্রে তাহলে কি হবে, স্বর্ণের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এস ইকুয়াল টু ব্যাসার্ধ ধরে নিলাম এটার ব্যাসার্ধ আর, আর ইনটু থিটা। এটা হয়ে যাবে এদের দুজনের মধ্যে লিনিয়ার আর সার্কুলারের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো এটা কি, এটা হলো ডিসপ্লেসমেন্টের কথা। ঠিক তেমনি কি হয়, বেগও থাকবে ভেলোসিটিও থাকবে দুটোর ক্ষেত্রেই। লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দিয়ে, রাইট, ভি দিয়ে রিপ্রেজেন্ট করি বা ইউ দিয়েও আমরা রিপ্রেজেন্ট করি, তাই না, ভি বা ইউ এইসব ওয়ার্ড দিয়ে এইসব লেটার দিয়ে আমরা লিনিয়ার মোশনকে রিপ্রেজেন্ট করি। সার্কুলার মোশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সরি সার্কুলার ভেলোসিটিকে, ওটা কি ছিল লিনিয়ার ভেলোসিটি, রাইট, লিনিয়ার মোশন না লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি ইউ দিয়ে ভি দিয়ে এইসব জিনিস দিয়ে। সার্কুলারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সার্কুলার ভেলোসিটি বা কৌণিক বেগ বাংলায় বললে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ওমেগা দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ওমেগা দিয়ে। ওমেগা ইকুয়াল টু কি হয়, ওমেগা ইকুয়াল টু আমাদের হয়ে যায় থিটা বাই টি। যেমন কি লিনিয়ারের ক্ষেত্রে হয় ভি ইকুয়াল টু কি হয়, এস বাই টি, কতটা গেল কত সময় গেল। এখানে সার্কুলার ক্ষেত্রে কি হবে, কতটা গেল, সার্কুলার ক্ষেত্রে কতটা যায়, অ্যাঙ্গেলে যায়, কোণ কতটা কোণ তৈরি করে, তাহলে থিটা বাই টি। সেম জিনিস থিটা বাই টি। আবার এদের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বের করতে হয় তো সেই পারস্পরিক সম্পর্ক কি হবে, ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। ঠিক, লিনিয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু সার্কুলার বা অ্যাঙ্গুলার মোশন। ওকে, যা হবে এবার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট মাপছি নাকি আমরা ভেলোসিটি মাপছি নাকি এক্সেলারেশন মাপবো সেটা সব আলাদা কথা, সেটার উপরে ডিপেন্ড করে, কিন্তু সম্পর্ক এটাই থাকবে, ব্যাসার্ধের সাথে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে কি হলো, সার্কুলার মোশন বা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু মানে কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে, এবার এই কৌণিক বেগের ক্ষেত্রে আরো কিছু জিনিস বের করা যায়, যেমন সবার প্রথম কথা পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ধরলাম এখানে বস্তুটা আছে, এই বস্তুটা এখান থেকে এখানে একবার ঘুরে আসতে, একই জায়গায় নিজের একই জায়গায় ঘুরে আসতে কতটা সময় লাগে, তো সেই সময়কে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল টি দিয়ে, সেটা হয় হচ্ছে ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা সমান হয়। ঠিক আছে, তারপরে আর কি করা যায়, আরো করা যায়, এই বস্তুটার এখান থেকে একবার ঘুরে আসতে কতটা সময় লাগে, যেমন টাইম পিরিয়ড বা পর্যায়কাল দিয়ে বের করলাম, ঠিক তেমনি এই বস্তুটা 1 সেকেন্ড সময় কতবার গোল ঘুরবে। ধরলাম এই বস্তুটায় এই একবার গোল ঘুরতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে ও 1 সেকেন্ডে কতটা ঘুরবে, অর্ধেক। ধরলাম এই বস্তুটার এই গোটাটা ঘুরতে 0.5 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরবে, 0.5 দুবার ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে এই বস্তুটা কতবার নিজের সার্কেল কমপ্লিট করবে সেটাকে মাপা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দিয়ে।
সেটা আমরা বের করতে পারি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করা হয় n দিয়ে, সেটা হয় হচ্ছে 1/t এর সমান। টি কি? টি হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে কি বের করতে পারলাম? এক তো পর্যায়কাল, একবার ঘুরতে কতটা সময় লাগে সেটা, ঠিক তেমনি কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সেটা কি 1 সেকেন্ড সময় কতবার ঘুরবে। ঠিক আছে, তো 1/t যেহেতু, এটাকে উল্টে এরকম লেখা যায় ω/2π, সিম্পল, রাইট? ω/2π এরকম লেখা যায়, হলো। তো এই হলো কি ভেলোসিটির কথা। এবার ভেলোসিটির পরে আমাদের কাছে কি আসে? এক্সেলারেশন আছে। তাহলে আমরা এক্সেলারেশন সম্পর্কে দেখব। এক্সেলারেশন হলো লিনিয়ার এক্সেলারেশন কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? a দিয়ে, রাইট? তো দেখা যাক সার্কুলার কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব। তো লিনিয়ার এক্সেলারেশন বা সরলরৈখিক ত্বরণকে আমরা রিপ্রেজেন্ট করি a দিয়ে, যেটা ইকুয়াল টু হয় v2 - v1/t, মানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, রাইট? তাহলে সার্কুলারকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? সার্কুলারকে বা অ্যাঙ্গুলার এক্সেলারেশনকে মানে কৌণিক ত্বরণকে আমরা রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আলফা দিয়ে। এটা কি হবে? লিনিয়ারের ক্ষেত্রে যেমন বেগ বাই সময় হয়ে যায়, এখানে কি হবে? এখানে কৌণিক বেগ বাই সময় হয়ে যাবে। তো কৌণিক বেগ কি হয়? ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট হয়, মানে ω2 - ω1/t। ঠিক, তো লিনিয়ারের ক্ষেত্রে a দিয়ে রিপ্রেজেন্ট হয়, যেটা v2 - v1/t হয়। সার্কুলারের ক্ষেত্রে ত্বরণ কি দিয়ে রিপ্রেজেন্ট হয়? আলফা দিয়ে রিপ্রেজেন্ট হয়, যার নাম কৌণিক ত্বরণ, সেটা কি হয়? ω2 - ω1/t। এদের দুজনের মধ্যে আবার কি থাকে? পারস্পরিক সম্পর্ক থাকে সেম। a মানে লিনিয়ার ইজ ইকুয়াল টু r মানে ব্যাসার্ধ ইনটু কৌণিক, ঠিক? রৈখিক ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক, ঠিক আছে? a ইকুয়াল টু r ইনটু আলফা। ওকে, তো আমাদের কি কি আসলো? ডিসপ্লেসমেন্ট যেমন বের করলাম রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে, ঠিক তেমনি আমরা বেগ বের করলাম রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে, ঠিক তেমনি ত্বরণও বের করলাম। তো এইবার ইকুয়েশন অফ মোশনকেও তাহলে আমরা চেঞ্জ করতে পারি। ইকুয়েশন অফ মোশন তো এইগুলো দিয়েই তৈরি হয়, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর এক্সেলারেশন। তাহলে লিনিয়ারের ক্ষেত্রে যেমন ইকুয়েশন অফ মোশন তৈরি হতে পারে, যেমন s = ut, v = u + at, ঠিক তেমনি সার্কুলারের ক্ষেত্রে মানে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে মানে কৌণিকের ক্ষেত্রে ঠিক তেমনি ওরকম আমরা কি করতে পারি? ইকুয়েশন তৈরি করতে পারি। তো দেখা যাক সেই ইকুয়েশন গুলো কি হয়। ইকুয়েশন কিছুই হবে না, সিম্পল একদম, জাস্ট লিনিয়ার ক্ষেত্রে যা ছিল তাই হবে, খালি রিপ্রেজেন্টেশন গুলা চেঞ্জ হয়ে যাবে। যেমন লিনিয়ারে s, সার্কুলারে সেটা কি হয়ে যায়? থিটা হয়ে যায়। লিনিয়ারে যেটা v, সেটা সার্কুলারে কি হয়ে যায়? ওমেগা হয়ে যায়। লিনিয়ারে যেটা a, সেটা সার্কুলারে কি হয়ে যায়? আলফা হয়ে যায়। তো আমরা ইকুয়েশনের যে রিপ্রেজেন্টেশন গুলো সেগুলো চেঞ্জ করে দেবো। তো লিনিয়ারের ক্ষেত্রে সবার প্রথম সূত্র কি ছিল? s = ut, ঠিক? সেটাকে আমরা চেঞ্জ করতে পারি কি? s মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই ডিসপ্লেসমেন্টকে আমরা লিখতে পারি থিটা দিয়ে। সার্কুলারের ক্ষেত্রে u মানে হচ্ছে ভেলোসিটি, মানে হচ্ছে ওমেগা হয়ে যাবে এখানে, ইনটু টাইম, তো টাইম হয়। নেক্সট ফর্মুলা কি? v = u + at। এটাকে তাহলে v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি এখানে কি হয়ে যাবে? তাহলে ω2। u কি? ইনিশিয়াল ভেলোসিটি কি হয়ে যাবে? ω1 প্লাস a মানে হচ্ছে এক্সেলারেশন, এখানে কৌণিক এক্সেলারেশন কি হয়ে যাবে? আলফা, ইনটু টাইম তো t হয়, টাইম তো চেঞ্জ হয় না, ঠিক না? তো এরকম। তারপরে আমাদের ফর্মুলা কি হয়? s = ut + ½ at²। এখানে কি করতে পারি? s মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কি করে দেবো? থিটা করে দেবো। u মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে হচ্ছে ω1 ইনটু টাইম t প্লাস হাফ, a মানে হচ্ছে এক্সেলারেশন, এখানে কি হবে? কৌণিক এক্সেলারেশন মানে আলফা ইনটু t², ঠিক? তারপরে ফর্মুলা কি? v² = u² + 2as। তাহলে সেটা কি হয়ে যাবে? v² মানে v মানে কি? ফাইনাল ভেলোসিটি, সেটা এখানে কি হয়ে যাবে? ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা হবে ω2 তার স্কয়ার ইকুয়াল টু কি দেওয়া? u²। তাহলে u কি? ইনিশিয়াল ভেলোসিটি, এখানে কি হয়ে যাবে? ω1 তার স্কয়ার প্লাস 2, a কি? এক্সেলারেশন, এখানে কি হয়ে যাবে? আলফা, এখানে s কি? ডিসপ্লেসমেন্ট, কি হয়ে যাবে এখানে? থিটা। তো এরকম কি হয়? সূত্রগুলোকে আমরা চেঞ্জ করতে পারি কিসে? অ্যাঙ্গুলারের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোশন বা সার্কুলার মোশনের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি বিষয়গুলো বোঝা গেল। তাহলে
এগুলো হলো বেসিক জিনিস এই সার্কুলার মোশন চ্যাপ্টারে। তো আমরা যাক এরপরে আরেকটু অ্যাডভান্স জিনিসে, যে সার্কুলার মোশন কি কি জন্য হয়, কি দিয়ে কি করা যায় সেই সব সম্পর্কে। ওকে, তো সার্কুলার মোশনে আমাদের সবার প্রথম যে টপিক আসে সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন। সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন কি জিনিস হয়, বললাম এই সার্কুলার পথ বরাবর একটা বস্তু চলছে, ঠিক আছে। এবার এই যে চলছে কত, ধরলাম ভেলোসিটি হচ্ছে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তো এইটা যদি কনস্ট্যান্ট হয়, এটা কি হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই মোশনকে কি বলা হবে, তাহলে এই মোশনকে বলা হবে সমবৃত্তীয় গতি, ঠিক আছে। কিন্তু ওমেগা কনস্ট্যান্ট হওয়ার মানে এই না যে ভেলোসিটিও কনস্ট্যান্ট, আমাদের লিনিয়ার ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হবে না, কারণ এই বস্তুটার লিনিয়ার ভেলোসিটি আমরা সার্কুলের ক্ষেত্রে কিভাবে মাপি, স্পর্শক বরাবর, রাইট। তো এখান থেকে যদি স্পর্শক ড্র করি তাহলে এই বরাবর হবে, এইখানে যদি বস্তুটা থাকে তাহলে এর স্পর্শক কোন দিকে হবে, এইদিকে হবে। তো ভি এর যে ভ্যালুটা হয় মড ভি কনস্ট্যান্ট থাকতেই পারে, মড ভি কনস্ট্যান্ট থাকতেই পারে, কারণ সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতেই হবে। কিন্তু ভি এর যে ডাইরেকশন হয়, ভি এর যে ডাইরেকশন হয় সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্টে ডাইরেকশন এদিকে, তারপর ডাইরেকশন এদিকে, বস্তু যখন এখানে চলে আসবে তখন ডাইরেকশন হয়ে যাবে ওর এদিকে। তো ডাইরেকশন কি হচ্ছে, সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভেলোসিটি কি, এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, রাইট। ভেলোসিটি কি এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরে কি থাকে, একটা মানও থাকে, তার সাথে সাথে ওর একটা দিকও থাকে। তো মান চেঞ্জ হচ্ছে না, মান কনস্ট্যান্ট আছে, কিন্তু দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে ভ্যালু কনস্ট্যান্ট থাকবে না, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, ভেলোসিটি এই ক্ষেত্রে ভেরিয়েবল হবে, মানের দিক থেকে না কিন্তু ডাইরেকশনের দিক থেকে, ঠিক আছে। তো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা কনস্ট্যান্ট থাকে কিন্তু ভি কনস্ট্যান্ট থাকে না, কিন্তু ভি এর যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট। তার মানে কি, ভি এর ভ্যালুকে আমরা কি বলি, ভি এর ভ্যালুকে আমরা স্পিড বলে থাকি বা দ্রুতি বাংলায় বলতে। তো সমবৃত্তীয় গতি এক ধরনের সমদ্রুতি উদাহরণ। কি বললাম, সমবৃত্তীয় গতি এক ধরনের সমদ্রুতির উদাহরণ, কিন্তু সমবেগের উদাহরণ না। সমবেগ না, বেগের ভ্যালু কনস্ট্যান্ট কিন্তু ডাইরেকশন কনস্ট্যান্ট না, তাহলে বেগ কনস্ট্যান্ট হবে না। কিন্তু বেগের যে মান হয় সেটাকে আমরা স্পিড বলে থাকি। স্পিড কি এক ধরনের স্কেলার রাশি যার শুধুমাত্র মান থাকে। এবার মান যেহেতু কনস্ট্যান্ট আছে তাহলে এটা কি হবে, সমদ্রুতি হবে। তাহলে সমবৃত্তীয় গতি কি হয়, এক ধরনের সমদ্রুতির উদাহরণ, সমবেগের উদাহরণ না, ঠিক আছে। তো এই হলো কি, এই হলো সমবৃত্তীয় গতি। এরপরে আমাদের কাছে নেক্সট কনসেপ্ট আসে, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল আর অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র বল আর অভিকেন্দ্র ত্বরণ কি, সিম্পল জিনিস, সেটাও তেমন বেশি কঠিন কিছু না। এবার বইয়ে দুটো জিনিস আলাদা আলাদা করে দেওয়া, দুটো পয়েন্টে, কিন্তু আমরা একসঙ্গে বুঝবো দুটো জিনিসকে, ঠিক আছে। কি জিনিস, ধরলাম এই একটা সার্কুলার পাথ, এই সার্কুলার পাথ বরাবর একটা বস্তু ঘুরছে, ঠিক আছে। এইবার এই বস্তুটাকে এই সার্কুলার পাথে বজায় রাখার জন্য এই বস্তুটার থেকে সেন্টারের দিকে একটা ফোর্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। কেন করতে হয়, এবার যদি কোশ্চেন আসে, তো জেনারেল সেন্স কি, এই বস্তুটার যে ভেলোসিটি হবে, লিনিয়ার যে ভেলোসিটি হবে, সেটা কোন দিকে হয়, সেটা সবসময় বাইরের দিকে হয়, রাইট। তো ভিতরের দিকে যদি কোনো ফোর্স ওকে আটকায় না রাখে, যদি ওর ডাইরেকশনকে চেঞ্জ না করে, তাহলে তো ও সোজাসুজি এই স্পর্শক বরাবর বাইরে চলে যাবে, সোজাসুজি স্পর্শক বরাবর বাইরে চলে যাবে। তাহলে এটা কি আর সার্কুলার মোশন হবে, সার্কুলার মোশন হবে কি, সার্কুলার পথে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে, ঘুরবে না তো। যদি কোনো ফোর্স আমি ভিতরের দিকে অ্যাপ্লাই না করি, ঠিক আছে, তাহলে এর ডাইরেকশন চেঞ্জ হবে না। এই বস্তুটা যদি ডাইরেকশনই চেঞ্জ না হয়, তাহলে এই বস্তুটা স্পর্শক বরাবর সোজা চলে যাবে, তাহলে এর তো সার্কুলার মোশন হলো না। তাহলে কি করতে হয়, প্রতিটা বস্তুকে যখন সার্কুলার মোশনে ঘোরানো হয় তখন তার কেন্দ্রের দিকে আর তার বেগের সঙ্গে লম্বভাবে কত, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তো লম্বভাবে যে বল আমাদেরকে প্রয়োগ করতে হয়, বা যে বল অটোমেটিক প্রয়োগ হয়ে যায়, সেটাকে কি বলা হয়, অভিকেন্দ্র বল। এবার এরকম নাম কেন, কারণ কেন্দ্রের দিকে এই বলটা প্রয়োগ হচ্ছে, তাই অভিকেন্দ্র বল, বা এটাকে বলা হয় অভিলম্ব বল, কারণ বেগের সঙ্গে লম্বভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো কি জিনিস হলো,
কোনো বস্তুকে সার্কুলার মোশনে ঘোরানোর জন্য ওই বস্তুটার বেগের সঙ্গে লম্ব হবে আর কেন্দ্রের দিকে আমাদের একটা বল প্রয়োগ করতে হয় বা একটা ফোর্স প্রয়োগ করতে হয় বা সার্কুলার মোশনের ক্ষেত্রে অটোমেটিক প্রয়োগ হয়ে যায়, তো সেই ফোর্সটাকে বলা হয় অভিকেন্দ্র বল বা অভিলম্ব বল। ওকে, সেই বল বা ফোর্সের ভ্যালু কি হয়? সেই বল বা ফোর্সের ভ্যালু হয় এম ওমেগা স্কোয়ার আর এর সমান, বা কি হয় এম ভি স্কোয়ার বাই আর এর সমান। তো এফ এর ভ্যালু যেমন এম ওমেগা স্কোয়ার আর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, তেমনি এফ এর ভ্যালু এম ভি স্কোয়ার বাই আর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, প্রথমটা কি? প্রথমটা সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট হলো, আর পরেরটা লিনিয়ার ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট হলো। ঠিক আছে, এইবার এফ ইকুয়াল টু যে ফোর্স, এটা এক টাইপের ফোর্স, তাই না? তো ফোর্সটা যে অ্যাপ্লাই হয়, ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি? ফোর্স ইকুয়াল টু আমরা জানি এম এ। ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। এম মানে মাস, এ মানে অ্যাক্সেলারেশন। এর সাথে যদি তুলনা করি তাহলে এম তো দুটোতেই আছে, বাকি যে বাঁচলো এটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। কারণ এটার সাথে যদি তুলনা করি তাহলে বাকি বাঁচলো এ, আর এই পাশে বাকি বাঁচলো ওমেগা স্কোয়ার আর, আর বাকি বাঁচলো ভি স্কোয়ার বাই আর, রাইট? তাহলে এই যে ভ্যালুটা বেরোলো ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, এই ভ্যালুটাকে বলা হয় কৌণিক ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ বা অভিলম্ব ত্বরণ। ঠিক আছে, এবার এই জিনিসটা কেমন ডায়াগ্রাম দিয়ে এটাও বোঝাবো, বাট ফার্স্টে অভিকেন্দ্র বল কি জিনিস আশা করি বোঝা গেল, রাইট? কোনো বস্তুকে সার্কুলার মোশনে ঘোরাতে হলে তার কেন্দ্রের দিকে আর গতিবেগের সঙ্গে লম্বভাবে একটা ফোর্স আমাদের অ্যাপ্লাই করতে হয়, যে ফোর্সের জন্য ওই বস্তুটা সার্কুলার মোশন বজায় রাখতে পারে, সেটাকে কি বলা হয়? অভিকেন্দ্র বা অভিলম্ব বল। ঠিক আছে, তার ভ্যালু কি হয়? এম ওমেগা স্কোয়ার আর, বা সেটাকেই আবার চেঞ্জ করা যায় কিসে? এম ভি স্কোয়ার বাই আর দিয়ে। ঠিক আছে, যেখানে এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। এম তো দু জায়গাতেই আছে, বাকি যে পার্ট গুলো বাঁচলো ওমেগা স্কোয়ার আর, এখানে ভি স্কোয়ার বাই আর, এগুলো কি হয়? এর সমান হয়। তো এই যে এক্সেলারেশন, এটাকে বলা হয় হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ বা অভিলম্ব ত্বরণ। ঠিক আছে, কেমন করে হয় দেখা যাক। ধরলাম এটা একটা সার্কেল, ঠিক আছে? এবার এই সার্কেলের এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ টানলাম, এখানে বস্তুটা আছে। এবার এই বস্তুটার যে ভেলোসিটি হবে সেটা কি বরাবর হবে? সেটা হবে হচ্ছে এই বরাবর, রাইট? এটা ধরলাম এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট, তাহলে এ থেকে পি বরাবর হবে ভেলোসিটি। ঠিক, ধরে নিলাম ভেলোসিটির ভ্যালু আমাদের ভি। ওকে, এইবার একটা ছোট্ট একটা টাইমের ডিস্টেন্সে, মানে টি সময় পরে বস্তুটা এখানে পৌঁছে গেল, তাই না? সার্কুলার মোশন হবে তো বস্তুটা ঘুরবে। এইবার এটা ধরে নিলাম কত পয়েন্ট? বি পয়েন্ট। ওকে, এবার এই বি পয়েন্টে যে ভেলোসিটি অ্যাপ্লাই হবে সেটা কি হবে? ওই পয়েন্টের স্পর্শক বরাবর। ওই পয়েন্টের স্পর্শক কোনটা? এটা। ঠিক, ওই পয়েন্টের স্পর্শক কোনটা? এটা। ধরলাম থিটা অ্যাঙ্গেল ঘুরলো, ঠিক আছে? থিটা অ্যাঙ্গেল ঘুরলো। এইবার এখানে এ পয়েন্টে ভেলোসিটি অ্যাপ্লাই হচ্ছে এইভাবে, বি পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে এইভাবে। এবার এটা যেহেতু একটা অ্যাঙ্গেল করে আছে, তো এটা দুটো আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি। একটা কম্পোনেন্ট হবে এই বরাবর, আরেকটা কম্পোনেন্ট হবে এই বরাবর। ঠিক, এটা যদি থিটা হয় তাহলে আমাদের এটাও থিটা হয়ে যাবে। এটা আমরা কি লিখতে পারি? ভি কস থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? ভি সাইন থিটা। তো এইবার বোঝার জিনিস হচ্ছে এ পয়েন্টে এই বরাবর যদি অ্যাক্সিস ড্র করি আমি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এ পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে বি, বি পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ভি কস থিটা। এ পয়েন্টে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি নেই, বি পয়েন্টে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে ভি সাইন থিটা। ঠিক, তাহলে কি হলো? কেন্দ্রের দিকে, সেন্টারের দিকে একটা ভেলোসিটি বাড়লো, ফার্স্টে 0 ছিল, লাস্টে ভি সাইন থিটা তৈরি হলো। ঠিক আছে, তো এই যে ভেলোসিটি বাড়লো, কি করে বাড়ে ভেলোসিটি? বেসিক জিনিস, কি করে বাড়লো ভেলোসিটি? ত্বরণ থাকবে অবশ্যই, ত্বরণ না থাকলে কি হবে? ভেলোসিটি বাড়তে পারবে না। এই যে ভেলোসিটি যে চেঞ্জটা হলো, 0 থেকে ভি সাইন থিটাতে পৌঁছে গেল, আর এখানেও চেঞ্জ হলো, ভি থেকে ভি কস থিটাতে পৌঁছে গেল, কিসের জন্য? ওই এক্সেলারেশনের জন্য। ঠিক আছে, যে এক্সেলারেশনটা সেন্টারের দিকে অ্যাপ্লাই হয়, কারণ এই এ পয়েন্টে সেন্টারের দিকে কোনো ভেলোসিটি নেই, কিন্তু বি পয়েন্টে
ওই একই সেন্টার বরাবর কি হচ্ছে, একটা ভি সাইন থিটা কম্পোনেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে, ভি সাইন থিটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে। তাহলে ভেলোসিটি বাড়ছে, তাহলে ভেলোসিটি বাড়ার মানে কি, একটা এক্সেলারেশন থাকবে। এই যে এক্সেলারেশনটা তৈরি হচ্ছে, এই এক্সেলারেশনটাকেই বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। এই এক্সেলারেশনের ভ্যালু আমাদের কি হয়, এই এক্সেলারেশনের ভ্যালু হয় ভি স্কয়ার বাই আর বা ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, ভি স্কয়ার বাই আর বা ওমেগা স্কয়ার আর। আর অভিকেন্দ্র বল কাকে বলে, অবিলম্ব বল কাকে বলে সেটা তো বলেই দিলাম। সেখান থেকে ত্বরণ কোনটা হয় সেটাও বলে দিলাম। সেম ভ্যালু আসলো, রাইট, ভি স্কয়ার বাই আর বা ওমেগা স্কয়ার বাই ওমেগা স্কয়ার আর, রাইট। তো কেন হলো ত্বরণটা সেটাও বোঝা গেল আশা করি। ওকে, তো এবার আগানো যাক। সমবৃত্তীয় গতি হলো, অবিলম্ব বল হলো, অভিলম্ব ত্বরণ হলো। এরপরে আমাদের নেক্সট টপিক আসে, সেটা হচ্ছে অপকেন্দ্র বল। এটা একটু কনসেপচুয়াল জিনিস, কারণ অপকেন্দ্র বল বলে বাস্তবে কিছু জিনিস হয় না, বাস্তবে কোনো জিনিস হয় না অপকেন্দ্র বল বলে। ঠিক আছে, এটা একটা কনসেপচুয়াল জিনিস। সিম্পল, একদম সিম্পল। কি জিনিস, কোনো বস্তু যখন সার্কুলার মোশনে ঘোরে, তখন আমিও যদি ওই বস্তুর সাথে সার্কুলার মোশনে ঘুরি আর ওই বস্তুটাকে আমি ছেড়ে দেই, তাহলে ওই বস্তুটা কি বরাবর যাবে, স্পর্শক বরাবর যাবে, রাইট। ডায়াগ্রাম দিয়ে বোঝাই। এটা একটা সার্কুলার পথ, এই পথে এখানে বস্তুটা আছে, ঠিক আছে। তো এখানে এইভাবে এই সেন্টার থেকে এখানে আছে। এবার বস্তুটা ঘুরছে, ওকে, নর্মাল ঘুরছে, যেরকম ঘুরবে, ধরলাম ওমেগাতে ঘুরছে। এবার এই বস্তুটাকে এই পয়েন্টে ধরলাম, এটা কি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এ পয়েন্টটা ছেড়ে দিলাম, সার্কুলার মোশন থেকে রিলিজ করে দিলাম। তাহলে এটা কি বরাবর যাবে, এটা যাবে হচ্ছে স্পর্শক বরাবর, যেদিকে ওর ভেলোসিটি থাকবে ভি, রাইট। এইবার আমিও যদি এখানে থাকি এ পয়েন্টে, আমার হাতে যদি কিছু থাকে, আমি সেটাকে যদি ছেড়ে দিই, তাহলে সেটা তো যাবে সোজাসুজি। কিন্তু আমি যেহেতু ওখানেই আছি, তাহলে আমি তো এদিকে ঘুরে যাব, এখানে পৌঁছে গেলাম, যতক্ষণে এটা এখানে পৌঁছালো, যতক্ষণে এই বস্তুটা এখান থেকে এখানে পৌঁছালো, ধরলাম এটা কোন পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ততক্ষণে আমি এখান থেকে এখানে পৌঁছে যাব, ধরলাম কি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক। তাহলে আমার সাপেক্ষে কি হচ্ছে, আমার সাপেক্ষে তো বস্তুটা ধীরে ধীরে বাইরের দিকে চলে গেল, আমার সাপেক্ষে বস্তুটা স্পর্শক বরাবর গেল না, আমার সাপেক্ষে বস্তুটা বাইরের দিকে চলে গেল। তাহলে মানে এরকম টাইপের ব্যাপারটা, আমি এভাবে চলছি, যদি কোনো বস্তুকে ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটা সোজা লম্বভাবে চলে যাবে বাইরের দিকে, ঠিক। কারণ আমার মোশন হচ্ছে এই বরাবর, আমার মোশন কি বরাবর হবে, আমার মোশন হবে এই বরাবর, আর বস্তুটা যাচ্ছে এই বরাবর। বোঝা গেল জিনিসটা কিরকম। কোনো বস্তুকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, তাহলে সেটা সোজা স্পর্শক বরাবর যাবে, ঠিক। এইবার আমি যদি এখানে থাকি, এবার আমি আমার নিজের হাত থেকে যদি বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে সেটা সোজাসুজিই যাবে, অবশ্যই তখনও সোজাসুজি যাবে। কিন্তু এটা যখন ওই বস্তুটা যখন এখান থেকে এখানে পৌঁছাবে, ততক্ষণে আমিও তো এখান থেকে এখানে পৌঁছে যাব, কারণ আমিও তো সার্কুলার মোশনে ঘুরছি। আমি যদি এখান থেকে এখানে পৌঁছে যাই, আমার সাপেক্ষে বস্তুটা তো এই বরাবর গেল, আমার সাপেক্ষে বস্তুটা এই বরাবর গেল না, আমার সাপেক্ষে, আমার রিলেটিভে বস্তুটা এখান থেকে এইদিকে গেল। তাহলে আমার কি মনে হবে, যে বস্তুটা আমার থেকে ধীরে ধীরে দূরে যাচ্ছে, মানে সেন্টারের থেকে উল্টো দিকে যাচ্ছে, সেন্টারের থেকে উল্টো দিকে, লম্ব হবে উল্টো দিকে চলে যাচ্ছে সেন্টারে। তো এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, মানে যেটা মনে হবে আমার সেন্টারের বিরুদ্ধে, এবার যাচ্ছে, যে যাওয়ার জন্য কোনো ফোর্স দরকার অবশ্যই, নাহলে তো ওটা যেতে পারবে না, তাই না। এই যে যাচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে সেন্টারের বিপরীত দিকে যাচ্ছে, সেই যে ফোর্সটা, সেটাকে বলা হয় অপকেন্দ্র বল, ঠিক আছে। তো কেন এরকম মনে হবে সেটা বোঝা গেল। এখান থেকে ছাড়লাম, সোজাসুজি যাবে, কিন্তু আমিও তো এই টাইমের মধ্যে এখান থেকে এই পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছে যাব। সি পয়েন্ট আমার সাপেক্ষে বস্তুটা তো সোজাসুজি বাইরের দিকে যাবে সেন্টারে। তাহলে সেন্টারের বাইরের দিকে মানে অভিলম্ব, যেটা আগের কথা বললাম, অভিলম্ব বল কি হয়, সেন্টারের দিকে অ্যাপ্লাই হয়। অপকেন্দ্র বল কি হয়, সেন্টারের বাইরের দিকে অ্যাপ্লাই হয়। তো সেন্টারের বাইরের দিকে অভিকেন্দ্র বলের সমান পরিমাণ যে বল অ্যাপ্লাই হয় গতির লম্ব হবে, সেই বলকে বলা হয় অপকেন্দ্র বল, বা এটাকে এক ধরনের অলিক বলও বলা হয়, কারণ এটা আসল না, ঠিক আছে, এটা থিওরিটিক্যাল বল এক টাইপের। ওকে, কারণ বস্তুটা আসল হতে যাচ্ছে এইভাবে, কিন্তু আমার সাপেক্ষে বস্তুটা বাইরে যাচ্ছে। তো আমার সাপেক্ষে যে ফোর্স মনে হচ্ছে আমার, যার জন্য ওটা বাইরের দিকে চলে যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে অপকেন্দ্র বল, ঠিক আছে। এবার অপকেন্দ্র বলের যদি ভ্যালু বলা হয়, সেম হবে। অভিকেন্দ্র বল যতটা অ্যাপ্লাই হতো, অপকেন্দ্র বলও ঠিক ততটাই অ্যাপ্লাই হবে। কতটা অ্যাপ্লাই হবে, এম ভি স্কয়ার বাই আর বা
অ্যাঙ্গুলার মোশন দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে m ওমেগা স্কয়ার r। ওকে, তো এই হলো অপকেন্দ্র বলের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেল সিম্পল ভাবে। তো আগানো যাক, এটা হলো আরো একটা পার্ট গেল। এরপরে আমাদের সার্কুলার মোশনের নেক্সট পার্ট, সেটা হচ্ছে এদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ফার্স্টে বেসিক জিনিস দেখলাম, তারপর সেই সব জিনিস দিয়ে একটু অ্যাডভান্স কি কি জিনিস করা যায়, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, সমবৃত্তীয় গতি, এক্সেট্রা এক্সেট্রা। এবার এদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখব। ঠিক আছে, প্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি? প্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে, ধরলাম কোনো সার্কুলার রাস্তা, মানে এই রাস্তাটা এরকম সার্কুলার, ঠিক আছে, বৃত্তাকার রাস্তাটা। এবার এই বৃত্তাকার রাস্তার মধ্যে দিয়ে যদি কোনো সাইকেল যায়, তাহলে সেই সাইকেলকে কি করতে হবে, এরকম একটা অ্যাঙ্গেলে বেঁকে যেতে হয়। যদি না বেঁকি, যদি আমি সোজাসুজি চলতে থাকি, তাহলে আমি বাইরের দিকে পিছলে যাব। ঠিক আছে, এবার সেটা মোশনের উপরে নির্ভর করে, বাইরের দিকে পিছলাবো না ভিতরের দিকে গড়িয়ে যাব, সেটা আলাদা কথা। বাট আমি আমার মোশনকে স্থির রাখতে পারবো না, আমি এই সার্কুলার মোশনের এই সার্কুলার পাথ বরাবর ঘুরতে পারবো না যদি আমি সোজাসুজি থাকি। তো আমি যদি সোজা চলতে থাকি, ঠিক আছে, এবার জেনারেল সেন্সে যদি দেখা হয়, তখন কোনো মোড় ঘোরার সময় আমরা যদি সাইকেল চালাতে থাকি, তাহলে আমাদেরকে মোড়ের দিকে ঘুরে যেতে হয়, অটোমেটিক ঘুরে যেতে হয়, রাইট? জেনারেল সেন্স এটা অটোমেটিক ঘুরে যেতে হয়। কেন ঘুরে যেতে হয়, এই সার্কুলার মোশনের কনসেপ্ট আমরা এখানে সেটা বুঝবো। ঠিক আছে, তো কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরে যেতে হয়, এদিকে ধরলাম কত অ্যাঙ্গেল ঘুরলাম, থিটা অ্যাঙ্গেল ঘুরলাম। ঠিক আছে, এবার কেন ঘুরতে হয় সেটা তো কনসেপ্ট এটা, যে ফ্রিকশনটা যেটা অ্যাপ্লাই হবে, সেই ফ্রিকশনটাকে অপকেন্দ্র বল প্রোভাইড করতে হয়। ঠিক আছে, সরি, অভিকেন্দ্র বল। এদিকে কি হয়, অভিকেন্দ্র বল অ্যাপ্লাই হয়। ফ্রিকশন তাহলে কোন দিকে অ্যাপ্লাই হবে, উল্টো দিকে ফ্রিকশন অ্যাপ্লাই হবে। ঠিক, একজন অপরজনকে প্রোভাইড করে, যার জন্য আমাদেরকে দেখতে লাগে। নাহলে এক পাশের ফোর্স যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা ওই দিকটায় পিছলে যাব বা উল্টে যাব। ওকে, তো আমরা জিনিসটা কি সেটা দেখলাম, এইবার কতটা দেখতে হয় সেটা আমরা দেখব। ওকে, এরকম যদি মোশন হয়, যার ক্ষেত্রে এই যে সাইকেলটা ধরলাম, এটা একটা সাইকেলিং, এটার ক্ষেত্রে ভেলোসিটি যদি ভি হয়, ঠিক আছে, আর এই যে সার্কুলার পাথ, এই সার্কুলার পাথের রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা ঘুরবো, যে অ্যাঙ্গেলটা আমাদেরকে দেখতে লাগবে, বা কোনো মোড় ঘোরার সময় আমরা অটোমেটিক যতটা অ্যাঙ্গেল ঘুরে যাই, সেটার একটা ক্যালকুলেশন থাকে। সেটা কি, ট্যান থিটা ইকুয়াল টু কত হয়, থিটা কত, এই ভার্টিক্যালের সাথে কতটা অ্যাঙ্গেল আমরা ঘুরলাম, ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, ভি স্কয়ার বাই আর জি। ভি স্কয়ার বাই আর জি পরিমাণ আমাদেরকে ঝুঁকে যেতে হয়, যেদিকে আমাদের মোড় ঘুরতে হবে সেই দিকে আমাদেরকে ভি স্কয়ার বাই আর জি পরিমাণ ঝুঁকে যেতে হয়। যদি এতটা না করি, তাহলে আমরা পিছলে যাব বা উল্টে যাব। ঠিক আছে, বা ঠিক করে মোড়টা ঘুরতে পারবো না আমরা। ওকে, ভি স্কয়ার বাই আর জি। এবার এই মোড় ঘোরার সময় আমরা ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে যেতে পারি, সরি, ম্যাক্সিমাম কত স্পিডে যেতে পারি, কারণ ভেলোসিটি হবে না, কারণ সবসময় সার্কুলার মোশন যেহেতু, সেজন্য সবসময় ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলে ভেলোসিটি মানও চেঞ্জ হতে থাকবে। তো এক বলা যেতে পারে যে ভেলোসিটি ভ্যালু কতটা হবে বা স্পিড কতটা হবে আমাদের। ঠিক আছে, তো সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ভি এম দিয়ে, মানে ভি ম্যাক্সিমাম দিয়ে। সেটা হয় হচ্ছে রুট ওভার মিউ আর জি। এবার মিউ কি, মিউ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মানে সাইকেলের চাকা আর রাস্তার মধ্যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, দুটো সারফেসের মাঝে ঘর্ষণ গুণাঙ্কের মান। আর কি, আর হচ্ছে রেডিয়াস, জি কি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। মানে এই রাস্তা, এই যে মোড়টা, এই মোড়টা ঘোরার সময় আমরা ম্যাক্সিমাম এত ভেলোসিটিতে বা এত স্পিডে ঘুরতে পারবো। কত, এত স্পিডে ঘুরতে পারবো। এর চেয়ে যদি বেশি স্পিডে ঘুরি, তাহলে আমরা উল্টে যাব। এর চেয়ে যদি কম স্পিডে ঘুরি, তাহলে যেতেই পারবো, কোনো ব্যাপার না। ওকে, এবার এই ম্যাক্সিমাম ভেলোসিটি থাকাকালীন বা এই ম্যাক্সিমাম স্পিড থাকাকালীন আমরা অ্যাঙ্গেল কতটা ঘুরবো, কারণ যত বেশি স্পিডে আমরা যাবো, আমাদেরকে তত বেশি ঘুরে যেতে হয়। তাই কেউ যদি দেখে থাকো, কি বলেন, রেসিং, বাইক রেসিং, সেক্ষেত্রে ওরা যখন মোড় ঘুরে একদম মাটির সাথে শুয়ে পড়ে ওরা। কিন্তু আমরা যখন এমনি নর্মালি পাড়ার গলিতে সাইকেল চালাই, কোনো মোড় ঘুরি, তখন আমাদের হালকা ঘুরলেই হয়। তো স্পিড যত বেশি হবে, আমাদেরকে তত বেশি ঝুঁকে যেতে হবে। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম স্পিডের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল কত হবে, ম্যাক্সিমাম স্পিডের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে ম্যাক্সিমাম, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ট্যান থিটা এম দিয়ে।
সেটা কি হবে, vm এর স্কয়ার হয়ে যাবে এবার বাই rg। vm এর স্কয়ার যদি বের করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে মিউ। ঠিক আছে, তো tan থিটা ম্যাক্স মানে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেল আমরা ঘুরতে পারবো এই ম্যাক্সিমাম ভ্যালুতে, ম্যাক্সিমাম স্পিডে, সেটা হচ্ছে মিউ এর সমান হয়, মানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের সমান হয়। ওকে, কার সমান হয়, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের সমান হয়। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট টপ ফর্মুলা যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবার এই যে আমাদেরকে একটা অ্যাঙ্গেল ঘুরে যেতে হচ্ছে, ঝুঁকে যেতে হচ্ছে, এই সমস্যাটাকে দূর করার জন্য একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং অফ এ রোড বা রাস্তার ব্যাংকিং কি জিনিস, কোনো সাইকেল থাকলে না হয় আমরা ঝুঁকে গেলাম, কোনো বাইক থাকলে ঝুঁকে গেলাম, কিন্তু যদি কোনো 4 চাকা গাড়ি থাকে সেটাকে কি আমরা নর্মালি ঝুঁকাতে পারবো, কোনো দিকে বেঁকাতে পারবো? পারবো না অবশ্যই, তাই না? তো সেই ক্ষেত্রে ইউজ করা হয় রাস্তায় ব্যাংকিং। কি জিনিস এখনই দেখা যাচ্ছে, মানে এখনই দেখবো আমরা কি জিনিস। তো ব্যাংকিং কি জিনিস হয়, রাস্তায় যখন কোনো মোড় ঘোরা হয় তখন সেই মোড়টার ওখানে রাস্তাটাকেই একটা অ্যাঙ্গেলে বেঁকিয়ে দেওয়া হয় বা একদিকে ইনক্লাইন্ড করা হয়। তো মোড়টা যদি আমি এইভাবে ঘুরি, মোড়টা যদি এরকম হয়, রাস্তাটা যদি এরকম হয়, তাহলে রাস্তাটার বাইরের দিকটাই উঁচু হবে, মানে রাস্তাটা অটোমেটিক ঝুঁকে থাকবে। তাহলে আমাদেরকে গাড়িকেও ঝুঁকাতে হবে না, কারণ 4 চাকা গাড়ি যদি হতো তাহলে কি আমরা ওইভাবে ঝুঁকাতে পারতাম সোজা রাস্তায়? গাড়ি এক পাশে চাকা উঠা দিলাম, আরেক পাশে চাকার উপর দিয়ে চলছে, এরকম তো সম্ভব হয় না, না সবসময়। নর্মালি জেনারেলি বলছি, ব্যতিক্রম থাকতেই পারে, সেটা আলাদা কথা। বাট সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তৈরি হয়েছে রাস্তার ব্যাংকিং। এই যে রাস্তাটাকে একপাশে উঠানো হলো, ইনক্লাইন করা হলো, কত অ্যাঙ্গেলে ইনক্লাইন করলাম, ধরলাম থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করলাম। এই যে জিনিসটা, এই যে বিষয়টা ইনক্লাইন করার, উপরে উঠানো বা একপাশে ঝোঁকানোর, এটাকেই বলা হয় রাস্তার ব্যাংকিং করা। ওকে, তো এই ক্ষেত্রে থিটা কত হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম কত হবে, সেই সব জিনিস আমরা বের করব। এই ব্যাংকিং এর ক্ষেত্রে হাইট কতটা উপরে উঠালাম h, আর এই ডিসটেন্সটা কত x। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়। তো এই ক্ষেত্রে যে থিটা তৈরি হবে tan থিটা, সেই tan থিটার মান হবে h/x, সেই tan থিটার মান হবে h/x। v এই ক্ষেত্রে কত হবে, v এই ক্ষেত্রে হয়ে যাবে √HRG/x। ঠিক, HRG/x। এবার এই অবস্থায় ম্যাক্সিমাম কত স্পিডে আমরা যেতে পারি, এই অবস্থায় আমরা ম্যাক্সিমাম যে স্পিডে যেতে পারবো তার ভ্যালু হচ্ছে vm = rg মিউ প্লাস tan থিটা, থিটা কি কতটা ইনক্লাইন করা হয়েছে, বাই 1 মাইনাস মিউ tan থিটা টু দি পাওয়ার হাফ, মানে রুট ওভার এক কথায়, বা টু দি পাওয়ার হাফ একই ব্যাপার। তো এই ব্যাংকিং অবস্থায় আমরা ম্যাক্সিমাম যে স্পিডে ঘুরতে পারবো বা এই মোড়টা যেতে পারবো সেটা হবে rg ইন্টু মিউ প্লাস tan থিটা বাই 1 মাইনাস মিউ tan থিটা টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল। আগেরটা ক্ষেত্রে কি ছিল ম্যাক্সিমাম ভ্যালু, আগেরটা ক্ষেত্রে ছিল হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু রুট ওভার মিউ rg, এই ক্ষেত্রে হচ্ছে rg মিউ প্লাস tan থিটা বাই 1 মাইনাস মিউ tan থিটা টু দি পাওয়ার হাফ। জানি একটু কমপ্লিকেটেড ভ্যালু, বাট এগুলা মনে রাখতে হবে। ঠিক আছে, তো ভেলোসিটি কত, tan থিটা কত, v max কত, সেসব জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে আসে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে পৃথিবীর নিজস্ব আবর্তন গতির জন্য, মানে নিজের অক্ষের চারপাশে যে ঘোরে সেজন্য আমাদের যে ওজন ফিল করি আমরা, সেটাও চেঞ্জ হয়। ঠিক আছে, কিছুটা পরিমাণ। তো দেখা যাক সেটা কি হয়। পৃথিবী কি হয়, একটা সূর্যের চারপাশে ঘুরছে, আরেকটা নিজের অক্ষের চারপাশে ঘুরছে, রাইট? তো পৃথিবী যদি আমি ড্র করি, ধরলাম এরকম গোল আঁকালাম, পৃথিবীর একটা কি থাকবে, অ্যাক্সিস থাকবে, এই অ্যাক্সিসের চারপাশে পৃথিবী কি করছে, ঘুরছে, বললাম ওমেগা ভেলোসিটিতে ঘুরছে। ঠিক আছে, এবারে ওমেগা ভেলোসিটিতে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অবশ্যই, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরার জন্য এই পৃথিবীর এক একটা পয়েন্টে, মানে এক একটা প্রান্তে
যেমন কি এখানে ধরলাম এ পয়েন্টে, এখানে ধরলাম বি পয়েন্টে, আর এখানে ধরলাম সি পয়েন্টে, মানে নিরক্ষীয় অঞ্চলে মাঝামাঝি কোনো জায়গায়, আর পোলার পয়েন্ট মানে মেরু অঞ্চলে, তিন জায়গাতে আমরা যে ওয়েট ফিল করব নিজেদের, বা যে কোনো বস্তুর যে ওয়েট যেটা আমরা মাপবো সেটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে এবার কোশ্চেন, কারণ ধরলাম এই পয়েন্টে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা পৃথিবীর সাথে সাথে ঘুরবে, তার মানে সেই বস্তুটা কি হচ্ছে, এই যে অ্যাক্সিস পৃথিবীর, এই অ্যাক্সিসের চারপাশে সার্কুলার মোশন হচ্ছে। তাহলে এই বস্তুটা যদি সার্কুলার মোশন হয় তাহলে এর উপরে একটা অপকেন্দ্র বল অ্যাপ্লাই হবে, যেটা হবে এম ওমেগা স্কয়ার আর এর সমান। বাইরের দিকে অ্যাপ্লাই হবে সেটা অবশ্যই, রাইট, কারণ এই বস্তুটা এইভাবে ঘুরছে একে সেন্টার করে, ঠিক, তাহলে বাইরের দিকে হবে এম ওমেগা স্কয়ার আর, ঠিক। আর বস্তুটার যে ওয়েট হবে সেটা কি হবে, সেন্টারের দিকে অ্যাপ্লাই হবে, সেটা হবে এম জি পরিমাণ, ঠিক। এবার এই এম ওমেগা স্কয়ার আর কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। এই বরাবর যে কম্পোনেন্টটা তৈরি হবে সেই কম্পোনেন্টটা হয়, এখানে লিখি এম ওমেগা স্কয়ার আর কস থিটা। তাহলে এইবার যে ওয়েটটা আমরা মাপবো সেটা শুধু এমজি হবে না, এমজি থেকে এম ওমেগা স্কয়ার আর কস থিটা বাদ যাবে, কারণ এম ওমেগা স্কয়ার আর এটা বাইরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, তো ভিতরের দিকে একটা অ্যাপ্লাই হচ্ছে, বাইরের দিকে একটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে নেট রেজাল্টেন্ট কি অ্যাপ্লাই হচ্ছে, ভিতরটা মাইনাস বাইরেরটা, ঠিক। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ওয়েটটা মাপবো বি পয়েন্টে কোনো বস্তুর, সেটা কত হবে, সেটা হয়ে যাবে এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস থিটা পরিমাণ, রাইট, কস থিটা পরিমাণ, ঠিক। থিটা কি, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কত অ্যাঙ্গেলে আছে পৃথিবীর সেন্টারের সাথে, ঠিক আছে। তো কি হলো, ওয়েটের পরিমাণ চেঞ্জ হয়ে গেল, কিছুটা পরিমাণ কমে গেল, এম কমন নিলে জি ওমেগা স্কয়ার আর কস থিটা, রাইট। তো কি দেখা গেল যে পৃথিবীর নিজস্ব যে সার্কুলার মোশন, নিজের অক্ষের চারপাশে যে ঘোরে, সেই মোশনের জন্য কি হচ্ছে, যে কোনো পয়েন্টে পৃথিবীর যে ওয়েট আমরা কোনো কিছুর মাপি সেটা কম বেশি হয়, কার জন্য, এই ওমেগা স্কয়ার আর কস থিটা এই কম্পোনেন্টটার জন্য, কারণ যেটা ওয়েট যেটা অ্যাপ্লাই হবে সেটা হবে নিচের দিকে এমজি সেন্টারের দিকে, কিন্তু কোনো জায়গায় এম ওমেগা স্কয়ার আর কস থিটা বেশি হবে, কোনো জায়গায় কম হবে, সেটা থিটার উপরে নির্ভর করে, রাইট। যেমন কি যখন থিটা 0 ডিগ্রি, যখন থিটা 0 ডিগ্রি হয়, মানে আমরা এ পয়েন্টের কথা বলছি, থিটা 0 ডিগ্রি, থিটা 0 মানে কস 0, কস 0 মানে 1, তাহলে ওয়েট কি হয়ে যাবে, এম জি মাইনাস ওমেগা স্কয়ার আর পরিমাণ, মানে ওয়েট সবচেয়ে বেশি কমে যাবে। সেই জন্য কি হয়, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল চওড়া হয়, পৃথিবীর মেরু অঞ্চল কি হয়, চাপা হয়। এবার কেন চাপা হয় সেই জিনিসটা আমরা দেখতে পাবো এখনই। কি করবো, থিটা কি হয়ে যাবে মেরু অঞ্চলে 90 ডিগ্রি, মেরু অঞ্চলে থিটা কত 90 ডিগ্রি, রাইট। তো ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে যদি cos 90 বসে তাহলে 0 হয়ে গেল, বাঁচলো হচ্ছে এমজি, ঠিক। তাহলে মেরু অঞ্চলে যে ওয়েট আমাদের অ্যাপ্লাই হবে যে কোনো বস্তুর উপরে বা আমাদের উপরে, সেটা হবে এমজি পরিমাণ, আর নিরক্ষীয় অঞ্চলে কতটা অ্যাপ্লাই হবে, এম কমন নিলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, আর মাঝখানে কোনো পয়েন্টে cos থিটার ভ্যালু এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক। তো সেই জন্য কি হয়, কি বোঝা যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম ওয়েট অ্যাপ্লাই হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। সেই জন্য কি হয়, পৃথিবী সেন্টারের দিকে, মানে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কি হয়, চওড়া হয়, আর পৃথিবীর উপরে দুই মেরু, উপর আর নিচে দুই মেরু কি হয়, একটু চাপা হয়, ঠিক আছে, কারণ ওই দুই জায়গায় যে ওয়েট আছে সেটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়, আর এই দুই পাশের যেটা ওয়েট অ্যাপ্লাই হয় সেটা কম হয়। সেজন্য পৃথিবী কি হয়, একটু এরকম চ্যাপ্টা টাইপের হয়, মানে একদম এরকম হয় না, একটু বেশি ভুল হয়ে গেল, এটা এরকম টাইপের হয়, দুই পাশটা বেশি চওড়া, এই দুই পাশ বেশি চওড়া হয়, আর এই দুই পাশ কম চওড়া হয়, রাইট। মেরু অঞ্চল কম চওড়া হয় আর নিরক্ষীয় অঞ্চল বেশি চওড়া হয়, ঠিক আছে। তো এই হলো সার্কুলার মোশন চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, লাস্ট টপিক। ওকে, এই ভ্যালুটা আমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কারণ অঙ্কতে আসতে পারে এই জিনিসটা, খুব কমন এটা ফর্মুলা। ওকে, তো আশা করি গোটা সার্কুলার মোশন বোঝা গেল, একবার রিক্যাপ হয়ে গেল, আশা করি সব মনে পড়ে গেল, ঠিক আছে। সো সবকিছু ক্লিয়ারলি বোঝাতে পারলাম, আশা করা যায়। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে এরপরে আমরা এর অঙ্ক নিয়ে আসবো। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। ওকে, টাটা।